কৃষকের মানে কৃষক সম্মানিধি হিসাবে তারা অন্তত ৬,০০০ টাকা করে পাইতেছে। প্রতি মানে কৃষকই পাইতেছে, কোনো কৃষকের মিস নাই, পায় না। যে যেমন মানে আমরা যে সৌভাগ্য যোজনা, অটল জলধারা, কোনটা কম আমরা সবটিতে মানে এখানে সবাই পাইতেছে, সব সুখ সুবিধা কিন্তু। বাম কংগ্রেস জোট তৈরি করেছে ইতিমধ্যেই, তো সে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখেন বাম কংগ্রেস জোট হইতেছে, এটা ব্যাপার হইল তারা তো মিতালি করে করলে কী কাম হইব? শোনেন, মানুষ কাজের উপরে ভোট দিব, মিতালি করলে কোনো ভোট হইতো না। যারা কাজ করে, মানুষের গরিব মানুষের কাজ করে, শহরের উন্নয়ন করে, গ্রামের উন্নয়ন করে, তাদের দিকে ভোট দিব। মিতালি যাই করুক, কিন্তু আইব বিজেপি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনপুর, অর্থাৎ মোহনপুরের হাসপাতাল চৌমুহনী বাজারে, এবং সেখানে আমরা কথা বলবো আগামী দিনে যে নির্বাচন আসছে সে বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। চলুন আমরা একটু কথা বলে নিই তাদের সঙ্গে। নমস্কার, আমার নাম মিঠুন চক্রবর্তী, আর আমার গিফটের দোকান দেখতেই পাচ্ছেন। এই হাসপাতাল চৌমুহনীতে আমাদের স্থায়ী দোকান, দীর্ঘদিন যাবত আমাদের এই ব্যবসা। আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকারই বাসিন্দা, তো সেই বিষয়ে আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদের এলাকার বিধায়ক বর্তমানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, তিনি বিধায়ক হয়ে এই এলাকার জন্য ঠিক কি কি কাজ করেছেন? উনি বিধায়ক হয়ে তো অনেক কিছু করেছেন, সবগুলি বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আমাদের মন্ত্রী মহাশয় কিছুদিনের আগে যে কাজগুলি হয়েছে, অর্থাৎ আমাদের বিগত 5 বছরে যে কাজগুলি হয়েছে তারই কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আমাদের এখানে 2টো স্কুল আপনার পাশেই দেখবেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা মোহনপুর বয়েজ স্কুল এবং গার্লস স্কুল পেয়েছি। এখানে একটু সামনে গেলেই দেখতে পারবেন আমাদের টাউন হল হচ্ছে, মোহনপুর বাজারে মার্কেট সেট হয়েছে, আধুনিক মানে শ্মশান নির্মাণ হয়েছে, মোহনপুরে কোর্টের ব্যবস্থা হয়েছে। বর্তমানে এই যে হাসপাতাল, এটাতে আগে মেডিসিন ডাক্তার, গাইনু ডাক্তার এবং শিশু বিশেষজ্ঞরা ছিল না, বর্তমানে তাদেরও ব্যবস্থা হয়েছে। এবং রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে মানে আমাদের মোহনপুরে উন্নয়নমূলক কাজ যা হয়েছে আমার মনে হয় না সারা ত্রিপুরা মিলিয়ে এতটুকু হয়েছে। আমরা বর্তমান সরকার এবং মন্ত্রী মহাশয়ের কাজে খুবই সন্তুষ্ট এবং খুশি, এবং ওনাকে আমরা সাধুবাদ জানাই যে ওনার এই প্রচেষ্টায় আমাদের মোহনপুর আজ শ্রেষ্ঠ মোহনপুর হতে চলেছে। আগামী দিনে আমাদের এই মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং উনি আরও বেশি করে কাজ করুক এই আশাই রাখি আমরা। আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন না পরিবর্তন? প্রত্যাবর্তনই, পরিবর্তনের প্রয়োজনই নেই। কারণ বর্তমানে আমাদের যে সিস্টেম বা যে ফেসিলিটি বা যে উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত 25 বছরে তা হয়নি, যা আমাদের 5 বছরে হয়েছে, তার সঙ্গে তুলনাই করা যায় না। এবং আগামী দিন আরও কাজের প্রকল্প উনি শুরু করেছেন। যেমন আমাদের এক ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আমাদের মোহনপুর দিয়ে, কিছুদিন পরে আমাদের রেল লাইনের কাজ শুরু হবে। আমরা জানি বলে বলতে পারছি, কারণ হচ্ছে এখনও কাজ শুরু হয়নি, কিন্তু হয়ে যাবে। সবগুলি কাজ তো আর এত অল্প সময়ের মতো করা যায় না, কিন্তু মোহনপুরের যে প্রয়োজনীয় যে কাজগুলি তার সম্পূর্ণ পরিকল্পনা করে নেওয়া হয়েছে। আগামী আর 3-4 বছর সময় লাগবে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে, কিন্তু আমাদের মোহনপুরে যা যা প্রয়োজন আমাদের বলতে হয় না, মন্ত্রী মহাশয়কে আমাদের কোনো কাজের কথা বলতে হয় না, উনি নিজে থেকেই এসে দেখে আমাদের জন্য করে দিচ্ছে। এবং কোনো জনগণই বলতে পারবে না যে বর্তমান সরকারের কাছে কোনো কিছু নিয়ে আবেদন করতে হয়েছে, মিছিল করতে হয়েছে বা কোনো ধরনের কোনো কিছু করতে হয়েছে, সরকারই কাজ করে দিচ্ছে। যেমন পানি জল বলুন, বিদ্যুতের ব্যবস্থা বলুন, গ্যাসের ব্যবস্থা বলুন, আয়ুষ্মান বলুন, সব কিছু সরকার থেকেই আমরা পাচ্ছি, এবং সরকার ঘরে এসেই আমাদের কাজ করেছে। যেমন কিছুদিন আগে একটা পরিকল্পনা শুরু হলো, প্রতি ঘরে সুশাসন, অর্থাৎ মানুষের যে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো তো বানাতে করতে গেলে অনেক সময় লেগে যেত, কিন্তু বর্তমান সরকার সেগুলো মানুষের ঘরের দৌড় পৌঁছে দিচ্ছে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সবার মাধ্যমে এগুলি করানো হচ্ছে। প্রতি ঘরে সুশাসন যেমন বলছে, সত্যি সত্যি প্রতি ঘরে সুশাসন পৌঁছে গেছে। তার জন্য আমরা এই বর্তমান সরকারকে চাইছি। একজন সাধারণ মানুষ হিসেবে আগামী দিনে যদি এই সরকারই ক্ষমতায় আসে কিংবা অন্য কোনো সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন? অন্য সরকার তো আমি চাইবই না প্রথম অবস্থা, কারণ হচ্ছে তার আগে এই 5 বছর আগে আমরা অন্য সরকার দেখেছি বিগত 25 বছর। তো 25 বছরে ত্রিপুরার যে অবস্থা ছিল, পাশাপাশি আমাদের মোহনপুরের, সেই তুলনায় আমাদের এই 5 বছরে যা হয়েছে আগামীতে কেউ করবে বলে আমার মনে হয় না। বর্তমান যে সরকার, ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার, বর্তমান আমাদের এখানের যিনি শিক্ষামন্ত্রী মাননীয় রতনলাল নাথ, উনি যে কাজ করেছেন বা সরকার যে কাজ করেছেন, অন্য কোনো সরকার করবে বলে আমার এটা বিশ্বাসই হয় না। কারণ বর্তমান সরকার
যারা আছে তাদের জন্য তো চিন্তা করছে, যাদের এখনো জন্ম হয়নি অর্থাৎ মাতৃগর্ভে রয়েছে তাদের জন্য সরকার পরিকল্পনা নিয়েছে। তো তার থেকে বেশি তো আর কিছু করার নেই। যারা আমরা এখানে বর্তমানে আছি তাদের জন্য সরকার করছে, অথচ যারা মাতৃগর্ভে রয়েছে তাদের জন্য সরকার বিভিন্ন কিছু করছে। প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, অনেক কিছু করেছে যেগুলি আগে ছিল না, অতীতেও ছিল না, ভবিষ্যতে হবে বলে আমার ধারণা নেই। প্রত্যেকের বাড়িতে পাকা ঘর। আমাদের এই মোহনপুরে প্রায় 99% বাড়িতে পাকা ঘর হয়ে গেছে। আর যদিও বাকি থাকে কিছু, বর্তমান পুরো পরিষদ ঘর নেওয়ার মতন লোক আর নেই। কিন্তু একটা সময় ছিল যে আমরা একটা ঘরের জন্য অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। আর এখন একটি বাড়িতে 3-4টি করে পাকা ঘর, তার রেশন কার্ড অনুসারে সে পাচ্ছে। তো এই যে ফেসিলিটিগুলো এটি অতীতেও ছিল না, আর ভবিষ্যতে হবে বলে আমার ধারণা নেই। তাই আমি চাই যে এই সরকারই আমাদের থাকুক, আমাদের পাশে, কারণ উনি এই সরকার গরিবের এবং সর্বশ্রেণীর মানুষের সুখ দুঃখ বুঝে। তাই আমরা এই সরকারকেই চাই। এই মোহনপুর এলাকায় বিগত 5 বছর যদি আমরা দেখি তাহলে বিধায়ক ছিলেন রতনলাল নাথ, বিরোধীরাও নিশ্চয়ই ছিলেন। বিরোধীদের ভূমিকাটা ঠিক কিরকম ছিল? বিরোধীকে আমরা 5 বছর আর দেখিনি। ইলেকশনের পর থেকে আজ পর্যন্ত বিরোধী কাউকে আমরা দেখিনি, হোক সুখে হোক দুঃখে, কোনো কিছুতেই তাদেরকে আর দেখা গেছে না। তারা মানে পলাতকের মতনই পালিয়ে গেছে। কিন্তু তারা 25 বছর সরকারে ছিল, যেহেতু বর্তমান তাদের সরকার নেই, তাদের উচিত ছিল জনগণের পাশে থাকা, তাদের সম্মুখে আসা, তাদের সুখ দুঃখের কথা শোনা। কিন্তু তারা কোনো সময় আসেনি। যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ সুভাষ দেবনাথ, ওনাকে তো আমি 5 বছরে একদিনও দেখিনি, বা ওনার সঙ্গে যারা ছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না। সবাই যার যার একটা সেট আপ। কারণ 25 বছরে তাদের তো অর্থনৈতিক অবস্থা ভালো বানিয়ে নিয়েছিল, জনগণের জন্য কিছুই করেনি। আমি দেখিয়ে দিতে পারবো তারা কি কি করেছে কাজ। কিন্তু এই 5 বছরে আজ পর্যন্ত তাদের একজনকেও আমরা দেখলাম না যে একটা সভা করতে বা কোনো একটা মানুষের কোনো একটা দুঃখে বা সুখে যেতে আমরা দেখিনি। যেটা সত্যি সেটাই বলছি। আপনি ওনাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে ওনারা আসলেই কোনো মানুষের পাশে আসেনি। যদিও আমাদের বিধায়ক যখন সরকার ছিল না তখনও উনি আমাদের পাশে ছিলেন, মোহনপুরের মানুষের, এবং উনি কোনো দল মত নির্বিশেষে মানুষের কাজ করছে। যে ওনার কাছে সিপিএম এর মানুষ গেলে কাজ করবেন এমন নয়। উনি কোনো সময় জিজ্ঞেস করেন যে তুমি কোন দল করো, যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটি করে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি বলছি বিরোধীর ভূমিকা মোহনপুর নেই বললেই চলে, কারণ ওদেরকে আমরা 5 বছরে এখন পর্যন্ত আমি দেখিনি। নির্বাচন এসে গেছে কিন্তু এখনো আমি দেখিনি ওদেরকে। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি যেটা জানতে চাইবো, ইতিমধ্যেই রাজ্যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে জোট, বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে বিজেপিকে হটানোর জন্য একটা জোট তৈরি করেছে। এই জোট কতটা সফল হবে বলে আপনি মনে করেন? 0%, 1% সফল না। কারণ হচ্ছে এতদিন তারা যাদেরকে নিয়ে বিরোধিতা করেছে আজ তাদের বন্ধু। তাহলে 25 বছর কেন তারা বন্ধ করলো না? তাহলে তো ত্রিপুরাতে কংগ্রেসের সরকারও হতে পারতো। এখন কোনো উপায় নেই। যখন রাজ্যের সব দলগুলি একত্র কোনো জোট করবে তখন বুঝতে নিতে হবে যে রাজা সঠিক কাজ করছে, অর্থাৎ বর্তমান সরকার সঠিক কাজ করছে বলে তারা আর কোনো রাস্তা নেই, তারা জোট। আপনি এর আগেও দেখেছেন জোট, সেন্ট্রালও জোট হয়েছিল মোদিজিকে আটানোর জন্য, তার কোনো ফল হয়নি। ত্রিপুরা তো সেম। যদি তারা আলাদা আলাদাভাবে ইলেকশন করতো, যে মানুষ তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা বা ভোট কিছু হলেও পেতো, কিন্তু এই জোটের কারণে তারা 1% ভোট পাবে, অনেকটি কমে যাবে। কারণ হচ্ছে যারা কংগ্রেস করেছে তারা সিপিএম এর সঙ্গে মিলতে চাচ্ছে না, যারা সিপিএম করেছে তারা কোনোদিনই কংগ্রেসকে মেনে নেবে না। তাই জোটে কোনোই লাভ হবে না, শুধু শুধু। আমরা পেয়ে গেছি আরেকজন সাধারণ মানুষকে, আমরা কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নাম এবং আপনি কি করেন? আমার নাম গৌতম দেবনাথ, আমি আর্ট করি। অর্থাৎ আপনি একজন শিল্পী। আপনি একজন শিল্পী হিসেবে এই এলাকার যিনি বিধায়ক ছিলেন গত 5 বছরে এবং এর আগে যিনি বিধায়ক ছিলেন তাদের মধ্যে কি পার্থক্য দেখতে পেয়েছেন? দেখুন, এর আগেও মোহনপুরে উনি বিধায়ক ছিলেন এবং বিরোধী ছিলেন, বিরোধী নেতা ছিলেন। তখন সময় মোহনপুরের জনগণের জন্য উনি অনেক কাজ করেছে। আর এখন তো আপনার 5 বছরের ভিতরে 2-2.5 বছর করোনা গিয়েছে, যে বাকি যে সময়টা উনি পেয়েছে অনেক কাজ করেছেন, যেটা বলে শেষ করতে পারবো না। আপনি আইলাঘাট থেকে যে উড়াবাড়ি একটা রাস্তা, দীর্ঘদিন ধরে ওই জায়গার মানুষ জলে যেতে লাগতো, ওইখানে ব্রিজ করেছে এবং আইলাঘাট থেকে উড়াবাড়ি পর্যন্ত রাস্তার কাজ অলরেডি শুরু করেছে। যেমন আমার একটা বারে, আমি খুব গ্রামের লোক, এখান থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে আমাদের গ্রামে হাইটটা যায় তো আপনার অসুবিধা তো। এখন আপনি একদম পিচ রাস্তা করেছে। এভাবে মোহনপুর কোনো জায়গা বাদ নাই।
মোহনপুর মানে একদম নিত্য নতুন মোহনপুর বর্তমানে হয়ে গেছে। আগামী দিন আশা করি সরকার তো আসবেই এবং রতননা তো ভালো দায়িত্ব পাবে। মোহনপুর আরও অনেক কিছু হবে, যেটা হয়েছে এটাই শেষ না। ওনার আরও স্বপ্ন আছে মোহনপুরবাসীর জন্য, আরও অনেক কিছু করবে, এটা আমরা আশা রাখি। বাস। বিগত 5 বছরে এই মোহনপুরে বিরোধীরা কতটা সক্রিয় ছিল? বিগত 5 বছরের বিরোধীতে দেখি নাই, কেউই আসে না। যারা তাদের সঙ্গে কাজ করছে, নাগাতারে পায়ের জুতা ছিঁড়েছে, তাদেরও খোঁজখবর নেয়নি। কোনো মোহনপুরে বিরোধীদের কোনো খোঁজখবর নেই। এখন তারা নির্বাচন আইছে, হয়তো আইতে পারে, কিন্তু বিগত দিনে তাদেরকে দেখা যায়নি। তারা যে ইতিমধ্যে আমরা দেখেছি যে কংগ্রেস এবং বামফ্রন্ট তারা জোট তৈরি করেছে বিজেপিকে হটানোর জন্য, তো সে বিষয়টা নিয়ে কি বলবেন? এটা তো হটানোর জন্য না, বিজেপিকে তো হটাতে পারবেই না, কারণ এটা অশুভ জোট। তারা তো ক্ষমতার লোভে, যে সিপিএম কংগ্রেস তো আপনারা জানেন, আমরা ছোটোবেলা দেখতে তাদের কোন সন্ত্রাস তাদের মধ্যে হয়েছে, একজনের প্রতি একজন বিরোধ। বর্তমানে তারা কয়েকজন লুট রাজত্ব তৈরি করার জন্য, এদের স্বার্থের জন্য জোট করেছে, কিন্তু জনগণের জোট না। এই জোট কিছু সফল হবে না। একজন শিল্পী হিসেবে আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আগামী দিনে যে সরকারই আসুক না কেন, একজন শিল্পী মানুষ হিসেবে আপনি সরকারের কাছে কি চাইবেন? দেখুন, যে সরকার বলতে আসবে তো বিজেপি আসলে, কারণ মোহনপুরে শুধু না, মোহনপুর না সারা ত্রিপুরা যে উন্নয়ন হয়েছে, এবং করোনার জন্য সেইভাবে সরকারি চাকরি আপনার বেকারদের দিতে পারেনি। এটা সরকারের কাছে আমারও ব্যক্তিগতভাবে প্রত্যাশা, যাতে বেকারদের আরও কিছু চাকরি বাকরি দিয়েছে, অনেকগুলো দিয়েছে, আরও যাতে দিতে পারে। আর আমি শুধু আমার মোহনপুরের কথাই বলবো না, সারা ত্রিপুরা রাজ্যেই উন্নয়ন তো হয়েছে। দেখুন, উন্নয়নের কিন্তু শেষ নাই। আমি আজকে গড় পেয়েছি, একটা গড়ই আমার শেষ না, আমার অন্যদিকে আরেকটা গড় হলে ভালো হবে। আমি চাই আরও উন্নয়ন করতে, এবং বিজেপি আসলে এটা সম্ভব হবে। এতক্ষণ আমরা যাদের সঙ্গে কথা বলেছি তাদের মুখে কিন্তু একটাই কথা, যে মোহনপুর এলাকার যিনি বর্তমান বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, উনি যেভাবে কাজ করেছেন এই এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, তাতে কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ খুশি। যতটা উন্নয়ন তারা চেয়েছেন হয়তো তার থেকে বেশি হয়েছে। কৃষক থেকে শুরু করে শিল্পী কিংবা সাধারণ দোকানি, প্রত্যেকেই অনেকটাই খুশি বর্তমান বিধায়কের কাজকর্মে। আমরা আরও কথা বলবো, আমরা সাধারণ মানুষের থেকে তাদের যে প্রত্যাশা, তাদের যে জিজ্ঞাসা, প্রত্যেকটা বিষয়ে জানবো। আমরা পেয়ে গেছি আরেকজনকে, আমরা কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নাম কি এবং আপনি কি করেন? আমার নাম নীলমোহন সরকার, আমি ক্ষুদ্র ব্যবসায়িক, ছোট একটা দোকান আছে বাড়িতে। আপনার এলাকার বিধায়ক রতনলাল নাথ, বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? আমরা 100% লোক খুশি। মানে এখানে কোনো তেনের কোনো ত্রুটি নেই। 100%, 100-র মধ্যে 100ই তেনে আনসার। তেনের মতন ভালো কোনো এই রতননাথের এরিয়া আর নাই বিকল্প। যে কাজ করছে কাজে সন্তুষ্ট। এছাড়া এই যে সিপিএম সরকার আছিল 25 বছর কিন্তু তেনে সবসময় পাস করে গেছে। এতে আমরা এরিয়ার লোক সবাই খুশি। আর সরকারও, বিজেপি সরকার আরও 30 বছর থাকুক, আশা করি থাকবো। যে মিলে কাজকর্ম করতেছে সরকার বিজেপিই থাকবো, এটা আমরা একটা বিশ্বাস। ওনার মতো ব্যক্তি নাই, আপদে বিপদে গরিবের লাগি সবাই লাগি তেনে যখন যে ব্যাপারে যাইতেছে তেনের কাছে তেনে সবাই সাহায্য করতেছে। কারোর মাইয়া বিয়া, কারোর বাবা মারা গেছে, ওই চিকিৎসা করতে পারে না, হসপিটালে ভর্তি, সবাইরই তেন উপকার করতেছে। টাকা পয়সা যে সময় যে কাজটা করে গিয়ে আগাইয়ে দেওয়ান, এ সব কিছু কি করবো, তেনের লগে আর অন্য কোনো ব্যাপারে তুলনা হয় না। ভালো, খুব ভালো লোক। আর আমরা চাই
উনি যাতে আরও 50-60 বছর আরও বাচ্চা থাক, বাচ্চা গেলে এরিয়ার উপকার হইব। আমরা তো খুব খুশি। ইদানিংকালে আমরা দেখছি যে বাম কংগ্রেস জোট তৈরি হয়েছে রাজ্যে, এবং কিছুদিন বাদেই রাজ্যে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বিরোধীদের এই ভূমিকা, কি বলবেন? এই ব্যাপারে আমার যতটুকু মানে আইডিয়ার, সিপিএম কংগ্রেস তো সিট মানে একটা নাও পাইতে পারে। আমার যে একটা আইডিয়ার আর কি, আইডিয়ারে সিপিএম কংগ্রেস সিট ত্রিপুরা এবার নাও পাইতে পারে। দল বিজেপিরই থাকবে একটা বিশ্বাস আর কি, পাস করবো মানে এটা 80%। আগামী দিনে যে সরকার আসবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা অতটুকু থাকবো, যেসব ফ্যামিলির চাকরি নেই, শিক্ষিত আছে, যারা এখনো বয়স হয়েছে না, পাইছে না, তারা এই সুযোগটা যাতে তারা পায়, আর পাইবেই নিশ্চয়ই। আর যারা আগে আসছিল ট্রেড দেবেন না, তারা তো পাইবেই লেগেছে। মোহনপুরের যিনি বিধায়ক রতনলাল নাথ, ওনার প্রসঙ্গে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আপনারাও দেখছেন যে সাধারণ মানুষ কি মতামত দিচ্ছে। আপনি কি করেন? আমি প্রাইভেট ইলেকট্রিশিয়ান। আপনার নাম? আমার নাম সুবোধ দেবনাথ। আমার বাড়ি শনিতলা 2 নং মোহনপুর কেন্দ্রে। আমরা জানি যে আপনাদের এলাকার যিনি বিধায়ক তিনি বর্তমানে শিক্ষামন্ত্রীও। সেই বিধায়কের প্রসঙ্গে কিংবা আপনাদের এলাকার যে কাজকর্ম হয়েছে বিগত বছরে, কি বলবেন আপনি? আমি ওনার যে কাজকর্মের প্রতি মানে এতটাই মুগ্ধ যে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। তো আমি এইটুকু বলবো যে আমি যখন বলতে গেলে স্কুল লাইফ, তখন থেকে আমি যখন বুঝি, তখন থেকে আমি প্রত্যেকটা সরকারের কার্যকলাপ আমি দেখছি। যদিও রাজনীতির সঙ্গে আমি ততটা জড়িত না। প্রথম যখন জোট সরকার ছিল তাদের কাজকলাপও আমি দেখছি, এবং দীর্ঘ 25 বছর সিপিআইএম রাজত্ব গেল, এটাও দেখছি, বর্তমান 5 বছরও দেখছি। তার মধ্যে আমি যে আমার অনুভূতি থেকে দেখলাম যে 25 বছর রাজত্বে সিপিআইএম সরকার যেভাবে মানুষকে বা আমাদেরকে গুলিয়ে বালিয়ে মিথ্যা অপপ্রচার বা শুধু কিছু পাওয়ার জন্যে মানুষকে হয়রানি করছে, যখন তখন রৌদ্রের মধ্যে ডেপুটেশন। কার কাছে ডেপুটেশন? মানে নিজের কাছে নিজে ডেপুটেশন। শুধু এই ধরনের যে ভাওতাবাজি, কিন্তু কাজে কিছু না, শুধু মানুষকে বাটপারি ভাওতামি বোঝানো। আর বর্তমান এটাও আমরা বুঝতে পারতাম না যখন যদি আমাদের এই 5 বছরে বিজেপি সরকার না আইতো। বর্তমান বিজেপি সরকার আসার পরে যে আমরা দেখলাম যে আমরা কোনো ডেপুটেশন দিতে হয় না, কোনো চাঁদা দিতে হয় না, কি চাঁদা কি ডেপুটেশন এই সমস্ত আমাদের কিছু লাগে না, চাইতেই আমরা সব কিছু, আমরা জানিও না, সব কিছু পেয়ে যাই। এমন যে পরিস্থিতি, আমরা মনে করি রাজ্যের প্রত্যেকটা ভোটার, আমরা বিজেপি সরকারকে আমি অনুরোধ করব যে এভাবে নির্বাচন জিতিয়ে আমরা সরকারটাকে যেন টিকিয়ে রাখতে পারি আরও 100 বছরেরও বেশি। আমি এটা আশা করি, এবং সব ত্রিপুরাবাসী, জাতি উপজাতি সবাই মিলে যেন আমরা এই সরকারটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা সেই প্রচেষ্টা করা আমি সবার কাছে করজোর করে অনুরোধ জানাই। আমরা না চাইতে যে এই পাওয়াটা, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, এবং সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং এই সরকারটা যেন দিন বা দিন প্রত্যেক 5 বছর পর অন্তর যেন থাকে, এটাই আমরা কামনা করি। আগামী দিনে যে সরকার আসবে, নির্বাচন ঘনিয়ে এসেছে, এবং যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনাদের একজন সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা থাকবে? এখন যেভাবে উন্নয়নের ছোঁয়া আমরা না চাইতেই পাই, সেইভাবে যেন সেটা বজায় রাখে, এবং প্রত্যেকটা মানুষ আমরা এখন যেন শান্তিতে আছি, সেই রকম শান্তি বজায় থাকে, সেটাই আমি কামনা করি। নির্বাচন ঘনিয়ে এসেছে, আর কিছুদিন মাত্র অপেক্ষা। তার আগে সাধারণ মানুষ কি চাইছেন, আমরা কিন্তু সেই বিষয়টাই আপনাদের সামনে কুরুক্ষেত্রে তুলে ধরছি। আমরা কথা বলবো একজনের সঙ্গে, যিনি একজন সাধারণ একটা দোকান চালান। কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নাম?
রঞ্জন চক্রবর্তী, কি করেন আপনি? টিফিনের দোকান, আপনার বাড়ি কোথায়? এই রাম ঠাকুর আশ্রমের সামনে। আপনি এই বিগত 5 বছরে কি কি সুবিধা পেয়েছেন বা আপনি কি চাইছেন? ওই চাল আপনার- পাইছি, ফ্রি চাল পাইছি। আচ্ছা, আপনাদের যে বিধায়কের কাজে আপনি কতটা খুশি? আপনার এলাকার কতটা কাজ কর্ম হয়েছে? ভালো হয়েছে, সরকারি কাজকর্ম কতটা হয়েছে? হয়েছে, ভালো হয়েছে। ওই তো এখানে টাউন হইতেছে একটা। বিগত দিনে যারা সরকারে ছিল তাদের সঙ্গে বর্তমান সরকারে আপনি কি পার্থক্য দেখছেন? ভালোই তো সব করতেছে এই সরকার। আগামী দিনে যে সরকার আসবে তার থেকে আপনি কি চাইবেন? আমরা গরিবরা কি চাই? আমরা গরিবরা চাই শান্তি মতো কোনো রকমভাবে দোকানদারি করে যাতে শান্তি মতো আমরা সব কিছু যাইতে পারি, বা এটি আমরা চাই, আর কিছু চাই না। আমরা আর কি চাই? শান্তি চাই আমরা, এটাই নিশ্চয়ই। এটাই। আপনি কি চাইছেন? এক কথায় যদি বলি, আপনি কি পরিবর্তন চাইছেন সরকারের নাকি প্রত্যাবর্তন চাইছেন? এই সরকার কি থাকবে এটা চাইছেন আপনি, নাকি সরকার পরিবর্তন হোক এটা চাইছেন? থাক না, সরকার থাক। আমরা সাধারণ মানুষ তো, সরকার থাকলে আমরা তো কোনো ক্ষতি হয়েছে না। আমি কেলে আমি না করুন, সরকার থাকতো না, আমি কেলে যা করুন, আমার তো কোনো ক্ষতি হয়েছে না, কোনো কিছু হয়েছে না, তাই আমি ওইটি। নাম? আমার নাম সুদীপ রুদ্রপাল, কি করেন আপনি? আমি ড্রাইভিং করি। আচ্ছা, তো আপনি মোহনপুর এলাকার স্থানীয় বাসিন্দা তো? হ্যাঁ আচ্ছা, তো এইখানকার যিনি বিধায়ক রতনলাল নাথ, হ্যাঁ, উনি যে বিগত দিনে কাজকর্মগুলো করেছেন এতে আপনি কতটা খুশি? এমনিতে তো আমরা খুশি, কিন্তু তাইনের যে কাজকর্ম করে গেছে এতে খুশি, কিন্তু তাইনের যে ছেলেফেলাগুলো আছে না, ওইগুলো ঠিক না, ওইগুলো ঠিক না। যা পাইব তারে দিব না, গরিব মানুষটা দিব না, বিপদজনী মানুষটা। এটা তো আর নাতে করে দিয়েছে না, এটা ছেলেফেলাগুলো খেলতেছে আর কি। তো আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে? সরকারিভাবে আমি প্রথম যখন ঘর দিছিল তখন আমি একটা ঘর পাইছিলাম। কেউ কেউ হয়তো কাজে খুশি, কেউ আবার চাইছেন সরকার পরিবর্তন, কেউ চাইছেন প্রত্যাবর্তন। এক একজনের এক একটা মতামত। এভাবেই কিন্তু পথ চলতে চলতে আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। আমরা কথা বলে নেব আরেকজনের সঙ্গে। আপনি কি করেন? আপনার নাম? নাম তাপস ঘোষ, কি করেন আপনি? অটো চালাই। কত জানেন? তো আপনি কি এই এলাকারই? হ্যাঁ, সেটাই মনে করে। সিধাই মনপুরে আপনাদের এখানে বিধায়ক রতনলাল নাথ, তো ওনার কাজে আপনারা কতটা খুশি? সন্তুষ্ট। 25 বছরে কিছুই হয়নি, বিজেপি সরকার আসার পর 5 বছরে অনেক কিছু হয়েছে। রাস্তাঘাট, মানুষের ঘর, লেট্রিন, সব কিছুই পেয়েছে। এখানে কোনো পার্টি পাশাপাশি করেনি, সিপিএম, কংগ্রেস, সবাইকেই লেট্রিন করে দেওয়া হয়েছে। খুশি, সবাই খুশি। সব রাস্তাঘাট, কাঁচা রাস্তাঘাট সব পাকা হয়েছে, পিস্তি হয়ে গেছে। খুশি আমরা সবাই খুশি। আপনি 5 বছরে আবার এই সরকার দিচ্ছে আমরা। ঠিক, আপনি ব্যক্তিগতভাবে কিছু কি পেয়েছেন না? আপনার কোনো যদি দাবি থাকে সেটাও বলতে পারেন। না, পেয়েছি। আমি বিজেপি সরকার আসার পরে আমি আমার নামে ঘর পেয়েছি, আমার বাবাও ঘর পেয়েছি, 2টা ঘর পেয়েছি, লেফটেন্টও পেয়েছি। মানে আপনি ব্যক্তিগতভাবেও অনেকটাই খুশি, এবং যদি আমরা মোহনপুর এলাকার কথা বলি, এলাকার উন্নয়নেও আপনি খুশি। হ্যাঁ, আগামী দিনে আপনি কি চাইবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? বিজেপি সরকার হিসেবে যদি সরকার আসে তাহলে সরকারের কাছে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি দাবি থাকবে? দাবি তো মানুষের সাথে চাহিদা অনেক কিছু হয়েছে। আসুক, সে আসলে আবার অনেক কিছু আমরা আরেকজনকে পেয়ে গেছি, কথা বলে নেব। আপনার নাম কি? আমার নাম রাঘব চন্দ্র দাস, আপনার বাড়ি কি এখানে? এনে দক্ষিণ তারানগরে। আচ্ছা, আপনি কি করেন? এই তো অটো চালাই। আপনি একজন অটো চালক। আমি যদি বলি তাহলে একজন অটো চালক হিসেবে বিগত যে 5 বছরে যে সরকার ছিল বা আপনাদের এলাকার যিনি বিধায়ক ছিলেন ওনার কাজে আপনি কতটা খুশি? ওই তো আমরা বিধায়ক তো ভালো কাজ করছে, কোনো অসুবিধা নাই। রাস্তাঘাট হয়েছে, বাড়িঘর হয়েছে, মানুষের লেট্রিন সবই হয়েছে। তা আমরা তাই না থাকলে আমরা অনেক ক্ষতি হয় জায়গা, বা তাই না আমরা অনেকগুলো সাহায্য করে বিধায়ক। তো আমরা এমনি কোনো অসুবিধা নাই, এমনি খুব শান্তি আছে মনপুরে।
এদূরে আমার বক্তব্য। তো এখানে আপনি তো অনেক দিন ধরে এখানকার স্থানীয় বাসিন্দা, তো এখানে আপনি দেখে এসেছেন যে শাসক থেকে বিরোধী প্রত্যেকের মধ্যে যে একটা রাজনৈতিক সমীকরণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গত 5 বছরে এখানে বিরোধীরা কতটা সক্রিয় ছিল? বিরোধী তো শক্তি বিরাট হয়ে ছিল, তবে আমরা বিধেয়কের আমরা অনেক সময় অনেক সাহায্য করছে, থাকলো বিরোধী থাকলেও করছে, তাই আমরা কোনো অসুবিধা হয়েছে না, সব দিকে আর সুবিধা হয়েছে। আগামী দিনে তাহলে আপনি কি চাইবেন, যে এই সরকারই আসুক না সরকার পরিবর্তন? এই সরকারি আয়ুক, অসুবিধা নেই, আমরা এনে তো ভালো হয়েছে। ত্রিপুরা অন্য কী হয় না হয় এটা তো ঠিক না, আমাদের বিধায়কের ভালো কাজ করছে, মানে ভালো করছে, এটা তো খারাপ বলতে পারবে না, ঠিক না? আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন অটো চালক, সেই হিসেবে আপনার কি দাবি বা প্রত্যাশা থাকবে? অনেক সরকার যদি আবার কোনোদিন এই হয়ে যায় তাহলে আমরা এই সরকারি লাভ দাবি করবো, আমরা চেঞ্জ হইলে করবো। তা আমরা চেঞ্জের দরকার নেই, আমরা এই সরকার থাকুক না, যে করি থাকুক, ভালো কিছু হইতেছে, বা আমরা দুটা কিছু চালক হইতেছে, এই সুবিধা কি আমরা। আপনার নাম এবং আপনি কি করেন? আবাস দত্ত, আমি ছোট দোকান করি। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, আপনাদের এখানকার যিনি বিধায়ক, এই বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? না, কাজ ঠিক আছে, তবে আরও অনেক কিছু করার বাকি আছে। কি কি একটু যদি ডিটেলসে বলেন। যেমন ধরেন, আমি বিশেষ করে শিক্ষিত ওভারেজ যারা, তাদের কথা নিয়ে বলি, কারণ আমি একজন শিক্ষিত ওভারেজ আনএমপ্লয়েড। তো আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা আমরা এখনও পাইনি, যে কারণে আমি ছোট দোকান করি, বা আমার যে ভাই বন্ধু আছে বা আমার সঙ্গে যারা ছিল তারাও এরকম ছোটোখাটো কিছু করে মোটামুটি বেঁচে আছি। ব্যাস, আমরা যদি একটু সরকার থেকে একটু হেল্প পেতাম তাহলে আমাদের জীবনটা একটু সুন্দর উন্নত হতো। এই জিনিসটা এখনো হয়নি। মানে এটা কি আপনি শুধুমাত্র আপনার বিধায়কের কাছে দাবি করছেন নাকি সরকারের? অবশ্যই না, আমি পুরো সিস্টেমের কাছে এটা আবেদন রাখছি আর কি। আমাদের নিয়ে কোনো কেউ ভাবে না, ঠিক আছে? যেমন ধরুন, যারা সরকারি এমপ্লয়ি তাদের জন্য ডিএ বা সময় সময় তাদের ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের কি, আমাদের তো কিছুই নেই, ঠিক আছে? আমরা কমপ্লিট স্ট্রাগলে আছি এখনও, জানি না আরও কতদিন স্ট্রাগল করতে হবে। আমি যদি বলি যে আপনার এলাকার কথা, আপনি ব্যক্তি হিসেবে বললেন যে আপনার অনেকটাই দাবি দেওয়া রয়েছে। এটা ব্যক্তিগত দাবি না, এটা আমার মতো যারা আছে এরকম শিক্ষিত, বয়স উত্তীর্ণ, তাদেরকে নিয়ে আমি বলছি, এটা আমার ব্যক্তিগত না। যারা শিক্ষিত বেকাররা রয়েছে তাদের অনেক আরো কিছু পাওয়ার রয়েছে, কিছুই তো পাইনি, আমরা তো কিছুই পাইনি। যদি এলাকার উন্নয়নের কথা বলি তাহলে কি বলবেন? অবশ্যই ভালো, আগে থেকে অনেক ভালো, এটা তো অস্বীকার করার কিছু নেই। আপনি কি দেখতে পাচ্ছেন যে আগামী দিনে যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, এটা এখনো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি রাজনীতি নিয়ে কোনো চিন্তা ভাবনাই করি না, বা কোনো দলের সঙ্গে যুক্তও না। তো এটা পরিবর্তন আর প্রত্যাবর্তনটা এটা তাদের ব্যাপার, যারা এটা নিয়ে ভাবে, বিশেষজ্ঞ আছে তাদের জন্য। আমি সেরকম কোনো বুদ্ধিজীবীও না, ঠিক আছে? যাই হোক, যে সরকারি আসুক, আমি চাইবো মানুষের মানে জীবন মানের উন্নতি হোক। হ্যাঁ, কারণ আজকে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ইয়ত কান্ট্রি, এটা তো জানেনই আপনারা। তো সেই যুবশক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশ অনেক অনেক মানে এগিয়ে যেতে পারে। সেই জায়গাটায় আমার মনে হয় আর একটু ফোর্স করার দরকার আছে, পুশ করার দরকার আছে। নিশ্চয়ই। তাহলে আপনি এক কথায় যদি আমরা বলি যে আপনি মোটামুটি খুশি, আবার ততটা খুশিও নন, তাহলে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি ব্যক্তি হিসেবে কি চাইবেন? ওই তো এটাই চাইবো, আমরা যারা এরকম আমার মতো আছে তাদেরকে কাজে লাগানো হোক, ঠিক আছে? তাদেরকে, আমাদের মধ্যে অনেক এফিসিয়েন্সি আছে, আমরা হয়তো সবটা প্রমাণ করতে পারছি না, দেখাতে পারছি না। তো এটাকে যদি কাজে লাগায়, আমাদের দেশ, আমাদের রাজ্য, ইভেন আমার এলাকা আরও এগিয়ে যাবে। আমার মতো মানুষ তো অনেক ঘরে বসে আছে, কোনো কাজ করতে পারছি না, ঠিক আছে? তো এই জায়গাটা যদি আমরা একটু সরকার তরফ থেকে বা সিস্টেমের তরফ থেকে একটু হেল্প পাই, আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা, সেটা নিয়ে আপনার কি ধারণা? হ্যাঁ, ঠিক আছে, এটাতে এখন পর্যন্ত আমি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, ভালোই তো। বিগত দিনে যা ছিল তা থেকে বর্তমানের সঙ্গে কি পার্থক্য পাচ্ছেন? হ্যাঁ, বিগত থেকে এখন অনেক ভালো, অনেক বেটার। কেমন আগে তো অনেক দুঃসংবাদ বা এরকম কিছু দুর্ঘটনা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এখন সেটা ততটা দেখা যায় না। আপনার নাম এবং আপনি কি করেন? হ্যাঁ, আমার নাম বিশাল শীল। বর্তমানে আমি দোকানে আছি আর কি। তো এটা আমার দোকান, আমি
একজন বিজনেসম্যান। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি মোহনপুরের স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনাদের যিনি বিধায়ক ওনার কাজে আপনি কতটা খুশি? হ্যাঁ, উনি খুবই ভালো কাজ করছেন আমাদের বিধায়ক শ্রীযুক্ত রতনালাল স্যার। কারণ ভালো কাজের মধ্যে যেগুলি মোহনপুরে হয়নি এখন পর্যন্ত, যে ডেভেলপমেন্টগুলি সেগুলি উনি করছেন। যেরকম আমাদের টাউন হল, এটি একটি মানে অতি উন্নত একটি টাউন হল হচ্ছে মোহনপুরে। তারপর আমাদের মোহনপুর স্কুল, আমরা যেই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটি ছিল অনেক মানে জীর্ণ শীর্ণ ভাঙাচোরা ছিল। তো এখন এটি মানে ভালো একটি পজিশনে যাচ্ছে। দ্বিতল বিশিষ্ট একটি আমাদের স্কুল হচ্ছে। আমাদের খেলার মাঠ হয়েছে একটা, রিসেন্টলি ফুটবল একটা খেলার মাঠ হয়েছে তুলাবাগানে, সেটিও খুবই ভালো একটি মাঠ। তারপর আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, সেটা মোহনপুরের স্বাস্থ্য ব্যবস্থা তেমন উন্নত ছিল না আগে, এখন খুবই ভালো পরিষেবা। বা তাদের আমাদের যে কি বলে এমডি, এখন তো এমডিও রেকমেন্ড হচ্ছে, ঠিক আছে না? তো স্বাস্থ্য পরিষেবাটাও ভালোই যাচ্ছে। আপনি একজন বলা যায় যে ক্ষুদ্র ব্যবসায়ী। হ্যাঁ, ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আপনি কতটা উপকৃত হয়েছেন বর্তমানে? ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে উপকৃত বলতে হ্যাঁ, ওভারঅল মোটামুটি একটা অ্যাভারেজ চলছে। কিন্তু আমি যা বলবো যে করোনার একটা মহামারী এসেছিল, তো ওই মহামারীটা আমাদের বিজনেসে একটু মানে নেগেটিভ একটা পয়েন্ট তৈরি করে দিয়েছে করোনা মহামারীটা। তাই বিজনেসটা সেই রকমভাবে ডেভেলপমেন্ট হয়নি কিছু, তো মোটামুটি অ্যাভারেজ চলছে আর কি। তো আপনি কি চাইছেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? হ্যাঁ, অবশ্যই প্রত্যাবর্তনই চাবো আমি। যেই গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টই ভালো কাজ করছে যা আমার মনে হয়, ঠিক আছে? তো সেই সুবাদে আমি প্রত্যাবর্তনটাই চাবো আর কি। এখানে নিশ্চয়ই বিরোধীরা রয়েছেন, তাহলে বিরোধীদের ভূমিকা বিগত দিনে কিরকম ছিল? বিরোধীদের ভূমিকা বিগত দিনে ছিল মোটামুটি, মানে একটা ওভারঅল মোটামুটি একটা ছিল আর কি, অ্যাভারেজ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরা জোট তৈরি করেছে নির্বাচনে লড়াই করার জন্য। সেই জোট প্রসঙ্গে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন? জোট প্রসঙ্গে দেখুন, একটা স্টেটের বা একটা মানে গভর্নমেন্ট যখন কিছু একটা ভালো কাজ করবে, অপোজিশনরা যখন জোট বাঁধছে, দ্যাট মিন্স মানে এটা বুঝতে হবে যে নিশ্চয়ই গভর্নমেন্ট ভালো কিছু করছে, তাই প্রতিপক্ষরা জোট বাঁধছে। তাই মানে গভর্নমেন্টের কাজ আমার যা মনে হয় ভালো দিকেই যাচ্ছে, সেই প্রসঙ্গে তারা জোট বাঁধছে হয়তো। আগামী দিনে যে সরকারই আসুক না কেন, সেই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা বা দাবি থাকবে? আমার প্রত্যাশা বা দাবি থাকবে আমাদের ত্রিপুরা স্টেটটাকে মানে ভারতবর্ষের মধ্যে একটা মডেল স্টেট হিসাবে বা ভালো একটা পজিশনে ওভারঅল, মানে আমি একার কথা বলছি না যে আমার একারই প্রফিট হোক বা আমার একারই লাভ হোক, ওভারঅল সবারই যাতে কিছু না কিছু উপকার বা উপকৃত হয় সবাই, এটাই আমি চাইব। মোহনপুর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে আর পথ চলতে চলতে আমরা কিন্তু অনেকটা বিষয় জেনে গেছি, এবং তার মাঝখানে আমরা পেয়ে গেছি আরেকজনকে। আমরা কথা বলে নেব ওনার সঙ্গে। আপনার নাম এবং আপনি কি করেন? আমার নাম নেপাল রুদ্রপাল, আমি কৃষিকাজ করি। আপনি একজন কৃষক হিসেবে বিগত 5 বছর এবং এর আগেও আপনি দেখেছেন রাজ্যের অবস্থা। আপনি কি বলবেন এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য ঠিক কোন জায়গায়? আগে আমি কৃষিকাজ করি, ঠিক আছে, কিন্তু আমি রাজনীতিকের লগে যুক্ত। 25 বছর বামফ্রন্ট যা করছে তুলনা করলে এই 5 বছরে বিজেপি এর থেকে অনেক বেশি করছে। মোহনপুরে যা হয়েছে অতীতে মানে 25 বছর যে করছে এর মানে তুলনা করলে অনেক কম হবে, অনেক কিছু করছে। আপনি একজন কৃষক হিসেবেই আমি বলছি, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের বিষয়টা নিয়ে যদি বলি যে কৃষকরা কতটুকু লাভবান হয়েছে গত 5 বছরে? অনেক লাভবান হয়েছে, কারণ কোনোদিন দেখছি না এত বড় হয়েছি, দেখছি না ধান কিনতে কৃষকের থেকে যে ধান কিনা এটা বিজেপি সরকারই করছে। আর একটা PM কিষাণ ভাতা 6,000 টাকা বৎসরে যেটা পায়, যা আমিও পাই, এমন অনেকেই পায়, প্রায় কৃষকই পায়। যার কাগজ ঠিক আছে, এটার মধ্যে কোনো দল নাই, কোনো দল বাছাবাছি নেই, মানে যে জমা দিব সেই পাইব। এটা হইল বিজেপি সরকারের একটা মানে আমি এটারে সম্মান জানাই।
কারণ কোনো দল বাঁচে না, কোনো দল বাঁচে না, যে জমা দিতেছে সেই পাইতেছে। এটার মধ্যে কোনো দলাদলি নাই, সিপিএমের মতো দলাদলি নাই। লাইনে যাইতে হইব, তেলেই পাইব, নাইলে পাইতো না। এটা সিপিএমের মতো দলাদলি নাই, যে কাগজ দিতেছে সেই পাইতেছে, যে কোনো দলের হোক। আগামী দিনে যে সরকারই আসুক না কেন, আপনি কি চাইবেন তাদের কাছে, কি আশা থাকবে তাদের কাছে? আমি চাই বিজেপি সরকার আগামী 5 বছর না, আরও 20 বছর থাকুক। আমি চাই বিজেপি সরকারটা আরও 20 বছর 25 বছর থাকুক। সিপিএম আর যাতে নাই। সিপিএম গরিব রে চুষতে একেবারে ফতের বিঘারি বানাইছে। সিপিএমে শুধু গরিব রে গরিব বানাইতেই জানে, গরিব বানাই গেছে। লাইন বড়ইব কেমনে, আমরা শুধু ঘুরাইছে আর মানে জুতোই ছিড়াইছে, খালি লাইনেই ঘুরাইছে, কিন্তু ফাউনের বেলা আমরা কিচ্ছু পাইছি না। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে এই সরকারের আমলেই কৃষক থেকে শুরু করে প্রত্যেকে উপকার হয়েছে। উপকৃত হয়েছেন। তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে একটা নতুন রাজনৈতিক সমীকরণ চলছে, কারণ যেটা আপনি বললেন আপনি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট এবং কংগ্রেস, যারা বিগত দিনে শত্রু হিসেবেই ছিল রাজ্যে, তারা বর্তমানে জোট তৈরি করেছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? এই জোট সফল হইতো না, এই জোট কোনোদিন সফল হইতো না। আর তারার রাজনীতি আর যে বিজেপির রাজনীতি অনেক তফাৎ। এরা রাজনীতি হইল যেমন কংগ্রেস, এটা তো পরিবারতন্ত্র, এটা পরিবার ভিত্তিক আইতাছে। আর সিপিএম দল হইল এটা চীনের দালাল, চীনের দালাল এখানে রাজনীতি ব্যবসা করতেছে। এরা কেন দেশের কথা দেখবেন, সিপিএম এর মুখে কোনোদিন দেশের বক্তব্য উঠতো না, দেশের কোনো কথাই উঠতো না। এরা শুধু আছে রাজ্য নিয়ে, দেশের সম্বন্ধে এরা দেশগুলোর জায়গা কিছু করার না। এরা শুধু এরা ব্যবসা করতে হয়েছে, এরা রাজনীতি করতে হয়েছে না। সিপিএম ভারতবর্ষেই না থাকুক, আমি চাই সিপিএম নামটা ভারতবর্ষের থেকে ফুচে জায়গা। সিপিএম ভারতবর্ষে থাকার কোনো ইয়ে নেই, কারণ এরা ভারতের মানে দালাল। সোজা কথা, দেশের ক্ষতি করতেছে, এরা দেশের ভালো করতো না, কোনোদিন করতো না। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, আপনি কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাই না, আমরা চাই বিজেপি সরকার আগামী 5 বছর কেন, আরও 20 বছর 25 বছর থাকুক, এই সরকারটাই থাকুক। আর আমরা বর্তমানে যে বিধায়ক রতনলাল নাথ, উনি এখন পর্যন্ত আমি দেখছি না কারোর গিয়া যেই গেছে যে আমি এই একটা বিপদে পড়ে আইছি, মানে তাইনে জিজ্ঞাসা যে তুমি কোন দল করো, আমি শুনছি না। তাইনে যে যায় তাইনে মানে যা যে যাইতেছে উপকার করতেছে, মানে নাইলে 93 থেকে যে বিধায়ক হয়ে আইতেছে, বিরোধী দল তো আসিল, অতদিন তো বিরোধী দল হয়ে আসছিল। তাইনে তাহলে ফার্স্ট তো তাইনে করে গেছে, কারণ তাইনে দল বাড়ছে না। আর এখানে মোহনপুরের যেমন একটা দেখবেন লোকনাথের একটা বাণী আছে, জলে রনে জলে মানে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিলে উদ্ধার করিবে। কিন্তু রতননাথের নাম আপনি দেখা যান, আমেরিকা যান, লন্ডনের যেখানে যান, রতননাথরে স্মরণ করে তাহলে যে আমি বিপদে পড়ছি, রতননাথ পারে না এমন কোনো কাজ নেই, উদ্ধার করব। গিয়ে আমেরিকা বিপদে বললো রতননাথ আনবো, এমন রতননাথ, মানে বাবা লোকনাথের মতো তুলনা করলে। এই রতনলাল নাথ আমরা চাই আরও অনেক বছর, আরও 50 বছর বাচ্চা তাও ওনারে আমরা চাই। মোহনপুরের রতননাথের বিকল্প আর নাই, হইতো না। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পেয়ে গেছি একজন আশা কর্মীকে, আমরা কথা বলে নেব তার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম সবিতা দাস। আপনার বাড়ি? বাড়ি সাঁওতালনগর, করিতলা গ্রামটার নাম, আর মোহনপুর পিএইচির আশা কর্মী। আপনার নাম হচ্ছে তারানগর ইস্ট। আচ্ছা, তো আপনার এলাকার বিধায়ক তো রতনলাল নাথ, এই বিধায়কের কাজে আপনি কতটা খুশি? এটা বলতে গেলে তো অপরিসীম হয়ে আছে, তাই না? তো খুবই ভালো কাজ করে, অনেক সময় অনেক কিছু করে, বা তাই না বিরোধী দল থাকতে আর কালো আমরা সাহায্য করছে, অনেক কিছু করছে, তাই কাজ খুব সন্তুষ্ট মানুষের সবাই আর কি।
আপনি ব্যক্তিগত হিসেবে কি কি সুবিধা ব্যক্তিগত আশাকর্মী হিসাবে আমি একজন আশাকর্মী হিসাবে মারার যে সুবিধা সুযোগ সুবিধা আছে এটা তো একদম উন্নত হইতেছে, আরও উন্নত হইতেছে, একদম ভালোই চলতেছে। আর আমাদেরও একটা, আমরা তো যখন ঢুকছি আশাকর্মীর মধ্যে তখন আমরা কোনো অনারিয়াম কোনো কিছুই একটা আসছিল না। আস্তে 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 করতে করতে এখন আমরা মানে 2000 টাকা মানে আগে পাইতাম আর কি। তখন আর আবার ইদানিং ডিসেম্বরের মাসে আমরা টাকাটা একটু বাড়াইছে আর কি, 1000 টাকা দিয়ে বাড়াইছে করতেছে। এখন আমরা পাইছি না, ভবিষ্যতে পাবো না পাবো আমি সঠিক জানি না, কিন্তু আমরা এখনো পাইছি না, মানে কথা শুনছি আমরা কইছে, আমরা পেয়েছি এমওআইসি ছাড়া কইছে। আপনি আগামী দিনে কি চাইবেন, যে সরকার কি এই সরকারই আসুক না আবার পরিবর্তন হোক? এটা তো কোনো আমি একা বললে হবে না, সবাই তো বলতে হবে যে কার কি মত, এটা তো জানি না। আমি আমার হিসাবে তো আশাই আসলেই ভালো হয় আর কি। রাজ্যে যে বর্তমান পরিস্থিতি, সেটা আইন শৃঙ্খলা বলুন বা শান্তি শৃঙ্খলা, সেই বিষয়ে আপনি কি বলবেন যে কতটা শান্তি বা আইন বজায় আছে? এটা তো আগের চাইতে তো আগে তো অনেক কিছু শুনতাম, এদিকে নারী নির্যাতন এই সেই বকস শুনতাম, অক্ষর এটি কমছে, কমছে। আমরাও সাহায্য করি অনেক সময় এই বিষয়ে, নারীর উপরে যে অত্যাচার এটি হইতো, তা এটির মধ্যে আমরাও আমরা একটা ইয়ে আছে আর কি, কাজের একটা সাইড দিয়ে দিছে। তো এরিয়া কইলে আমরা মারা বা অনেক মহিলারা আমাদের কাছে এটা অনেক কিছু মানে সমস্যা, তাদের সমস্যা কইলে আমরা সমাধানের চেষ্টা করি আর কি। তার থেকে মনে হয় আরও কমছে, তাই না আমরা এই সুযোগটা করার লেগে খুবই আমরা উপকারিত হয়েছি বা মহিলারা উপকারিত হয়েছে আর কি। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে, আর কিছুদিন বাদেই নির্বাচন রয়েছে, তো নির্বাচনের পরে যেই সরকারই আসুক তার কাছে আপনার কি দাবি থাকবে বা আপনি কি চাইবেন? আমরা যেমন যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারি, সব সুযোগ সুবিধা চাহিদা যাতে মেটাতে পারে, এই উদ্দেশ্য করে মানে আমরা চাই ভবিষ্যতে যেই সরকার আসুক তারা যাতে আমাদের উপরে মানে ইয়ে থাকে আর কি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম আলম কুমার দেববর্মা। আপনি কি করেন? আমি এমনিতে গৃহস্থী করি, তো এখানে আমি লোকাল নয়, ছেলেকে নিয়ে আসছি আর কি, মানে টিউশনে এখানে। আচ্ছা, তো আপনি কি এখানকার বাসিন্দা মোহনপুরের? হ্যাঁ, না আমি এখানের বাসিন্দা নয়, আমি সিমনা 1 নংয়ের বাসিন্দা এমনিতে। আচ্ছা, তো মোহনপুরকে তো আপনি অনেক কাছ থেকেই দেখছেন। হ্যাঁ হ্যাঁ, তো দেখছি। মোহনপুর এলাকার যে মানে সার্বিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক কিরকম? হ্যাঁ, এখন যা দেখছি তো মোটামুটি ভালোই তো চলছে আইন শৃঙ্খলার দিক দিয়ে। তো আমি তো এই রাস্তাতে আসা যাওয়া করছি, তো তেমন কোনো অসুবিধার তো সম্মুখীন হচ্ছে না যা দেখছি, এবং যা আমি প্রত্যক্ষভাবে যা অনুভব করি মোটামুটি তো ভালোই দেখছি, খারাপ তো কিছু বলা যায় না। তবে এত বলা যায় না কবে কি হয় এই জিনিসগুলি। এখানকার যে বিধায়ক, হ্যাঁ। আপনি চেনেন নিশ্চয়ই, রতনলাল নাথ, হ্যাঁ হ্যাঁ শিক্ষামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ তো এখানকার বিধায়কের যে কাজকর্ম হ্যাঁ। বিগত 5 বছরে বা এর আগেও যদি আমি বলি, তাহলে এখানকার যে চিত্র, মোহনপুর এলাকার যে সার্বিক উন্নয়ন কতটা হয়েছে? হ্যাঁ, দেখুন উন্নয়নের দিকটা যদি বলতে যাই, ওনার যে 5 বছরে অনেকগুলি মানুষের তো অনেকগুলি চাওয়া বা মানে এরকম আশা প্রত্যাশা নিয়ে আছে। তো সেদিক দিয়ে অন্যান্য দিক দিয়ে যদি বলতে যাই, আমার মনে হয় কিছুটা মানে বাকি রয়ে গেছে মানুষের চাওয়া পাওয়া, এগুলি মনে হয়। বিশেষ করে আমি ওই তাদের ইশতেহারে যে 10,323 নিয়ে যে ওনারা বলেছিলেন যে সহানুভূতিভাবে বা সহৃদয়ভাবে দেখা হবে, এটা তো মানে জনগণ দেখছে যে এটা মানে তারা ওইটা মানে স্থায়ীভাবে কোনো সমাধানটা করতে পারেনি। এরপরে মানুষের কিছু বেকার, আমাদের মতো বেকাররা চাওয়া ছিল যে একটু মানে কর্মসংস্থানের ব্যবস্থাগুলি যদি হতো তাহলে আরও একটু ভালো হতো। যেহেতু মানে আমাদের 70 রাজ্য, ত্রিপুরা রাজ্যে তো দেখা যাচ্ছে মানে কর্মসংস্থানের দিক দিয়ে বেকাররা প্রচুরভাবে এখন ধীরে ধীরে বাড়ছে। একদিকে কর্মসংস্থানের ব্যবস্থা তো আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে খুব কম। তো সেদিক দিয়ে মানে অন্যান্য দিক দিয়ে ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ওই বেকারদের বা কর্মসংস্থানের দিক দিয়ে মানে একটু বেশি যদি হতো তাহলে মানে আমি মনে করি আর কি আরও ভালো হতো এরকম। নিশ্চয়ই। আপনি তাহলে কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? হ্যাঁ, তা তো আমার তো যা ইচ্ছা হচ্ছে আর কি,
মানে দেখুন, মানে প্রত্যেকটা 5 বছর অন্তর অন্তর তো একটা মানে নির্বাচনী ইয়ে আছে, তো সবাই তো স্যার একটু এই 5 বছরটা তুলনামূলক আর একটু 5 বছর একটু মানে ভালোভাবে হোক সেরকমই চাই। তো আমি মানে এটাই বলতে চাই আর কি, যেহেতু প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু বেটার হবে এরকম মনে করি। যেহেতু একটা গভর্নমেন্ট যা করেছে, অপর একটা গভর্নমেন্ট যদি আসে তো ওনারা চাইবে যে আরও একটু বেশিভাবে মানে উন্নয়নটা মানে দেখাতে বা করে দেখাতে এরকম চাইবে আমার মানে যতটুকু মনে হয় আর কি, ব্যক্তিগতভাবে আর কি। তাহলে যে সরকার আসবে, হ্যাঁ। নতুন যে সরকারই আসবে, তার কাছে আপনার দাবি বা প্রত্যাশা কি থাকবে? হ্যাঁ, আমি একজন বেকার, তো আমার তরফ থেকে প্রথমেই থাকবে যে ত্রিপুরাবাসীর মানে অন্যতম যে একটা প্রধান সমস্যা মনে করি আমি, বেকারের যে কর্মসংস্থানের মানে যুবক যুবতীদের যে কর্মসংস্থান বা এটাই প্রথম মানে যদি হয় তাহলে মানে আমি মনে করি এটা সবচেয়ে ভালো হবে। তো আমার ব্যক্তিগত তরফ থেকে যে অন্যান্য বছর বা এই গত 5টা বছরই যে সমস্যাগুলির সমাধান হচ্ছে না, এবং গভর্নমেন্ট ওনার যে ভিশন ডকুমেন্টের যে কথাগুলি বলেছিল সেই কথাগুলির গত 5 বছরে যেটা রাখতে পারেনি, ওই সব সমস্যার সমাধানের যদি আগামী যে কোনো গভর্নমেন্ট যদি এসে মানে ওই সব সমাধান করে, এটা আমার একটা চাওয়া থাকবে। বিশেষ করে আমি কিন্তু লাস্টে বলে দিচ্ছি, আমি একজন 10,323-এরই একজন সদস্য মানে ইয়ে ছিলাম। তো ব্যক্তিগতভাবে আমার এই গভর্নমেন্টের উপর আমার অনেকটা আশা ছিল যে গভর্নমেন্ট কিছু একটা করবে। তো আমাদের আশায় আমরা মানে এখন বিফলে গিয়েছি এরকম তাই মনে হচ্ছে আমার। আর তো এই বয়সে আমাদের দেখুন, বয়স আমার প্রায় 45 কাছাকাছি হয়ে গেছে। তো নেক্সট যদি আমাদের আর 1-2 বছর যায়, আমি ইচ্ছা করলেও কোনো একটা জবের জন্য মানে ইচ্ছা থাকা সত্ত্বেও মানে ওইসব জায়গাতে আমি জবের অ্যাপ্লিকেশন বা এলিজিবল হতে পারবো না, সেখানে মানে ইয়েই করতে পারবো না। তো সেদিক দিয়েতে ওইটা যদি হতো মানে সবচেয়ে বেশি ভালো হতো আমার ব্যক্তিগত তরফ থেকে, এটা আমি মনে করি আর কি। ঠিক আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনপুর বাজারের আরেকটি প্রান্তে। এখানেও রয়েছে বিভিন্ন দোকান এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই উন্নত বলা যেতে পারে, নতুন ঘর, নতুন দোকান। আমরা কথা বলবো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে। আপনার নাম? গৌতম দেব। এখানেই দোকান আপনার? ওই তো আমাদের নতুন স্টল হয়েছে, গভর্নমেন্ট দিয়েছে আমাদেরকে বিনা পয়সা, 1 পয়সাও আমাদের নেই। শুধু আমাদের শুধু এই র্যাকগুলো বানাতে হয়েছে, কালার, পেন, ওয়ারিং যা যাবতীয় জিনিস আছে সব ফ্রি, কোনো ভাড়াটারা আমাদের কাছ থেকে নিইনি, সব ফ্রি দিয়েছে। শুধু র্যাকগুলো বানিয়েছে, আর কিছু নিইনি তারা। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, তো এখানের যে বিধায়ক রয়েছেন ওনার কাজে আপনারা কতটা খুব সন্তুষ্ট, খুশি? মানে কি, তো মনপুরে 25 বছর বিগত কিছুই হয়নি। এই মার্কেট রয়েছে, আবার এখানে একটা হবে, ফরেস্ট অফিসে হচ্ছে 2টা, হ্যাঁ টাউনও হচ্ছে, মানে উন্নতির কোনো সীমা নেই। বলবো কি আর, এটা মুখে ভাষা প্রকাশ করার মতো না যা করেছে তিনি। 25 বছরে কিছু নেই, 4.5 বছরে যাও হয়েছে, 25 বছর থেকে 3 গুণ বেশি হয়েছে। এখানে যারা বিরোধীরা রয়েছেন তারা কতটা সক্রিয়? বিরোধীরা তো শূন্য করে বললে চলে, তিনি যে কাজ করেছে বিরোধীরা কী বলে তারা এখানে প্রচার করবে? প্রচার বলার মতো তাদের কাছে কিছুই নেই। একটা তো প্রতিশ্রুতি থাকতে হবে তাদের কাছে, এই কাজটা হয়নি, এই কাজটা হয়নি, তাদের কাছে তো কোনো নেই কিছু বলার মতো, তাহলে তারা কি বলবে? তাহলে আপনি কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আর কি বলেন, বিজেপি সরকার আবার আসতে হবে, পাবলিকের জন্য, সাধারণের স্বার্থে, গরিবের স্বার্থে। আপনি যে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি কি চাইবেন? কী চাবো? আবার উন্নয়ন, যে উন্নয়ন করেছে আর কী চাবো? তারা নিজেরই উন্নয়ন করছে, আমরা কি বলবো তাদেরকে? সরকারকে বলার মতো আমরা কিছু, তারা নিজের ইচ্ছাতেই তারা সব কিছু করছে, তা আমরা কি বলবো? বাজারে যে মার্কেট হচ্ছে না, এটি তো আর ছিল না, আমরা আশাই করিনি এমন ছাদের নিচে বসে দোকানদারি করতে পারবো। আপনার নাম? তপন দেব। আপনি কি করেন? আমি 4 দোকান আছে। 4 দোকান। আপনি এখানকারই স্থানীয় এখানে স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনার এখানকার যিনি বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? খুব খুশি। নিয়ে আসার পরে আমি ভাতা পাইছি, এরপরে আমার পরিবারের একটা 4 ক্লাস চাকরি দিচ্ছে কোঅপারেটিভের,
এবং উন্নয়ন হয়েছে, অনেক কিছু পাইছি। কিন্তু বিজেপির আমলে আমি আজ 20 বছর ধরে প্রতিবন্ধী, আমি ভাতও পাই নাই, কিচ্ছু পাই নাই। আমি রেগার কাজ পাই, রেগার কাজটা পর্যন্ত আমাদের কাজটা নিচে। আমি এই বিজেপি আওয়ার পরে আমি অনেক উপকৃত হয়েছি এবং আবার যখন বিজেপি আসে সেই জন্য আমি ঠাকুরের তারে প্রার্থনা করি। মানে আপনি এখানকার যে সার্বিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যদি বলি, সেটা ঠিক কীরকম? খুব ভালো আছে, আইন শৃঙ্খলা আমাদের এখানে কোনো খারাপ নাই, খুব ভালো পরিস্থিতি। এর চেয়ে ভালো পরিস্থিতি আর হইতে পারে না। আগামী দিনে যে সরকার আসবে তার কাছে আপনি কি চাইবেন? এর চেয়ে যেমন আরও শান্তি থাকে, তাই আমাদের আশা আকাঙ্ক্ষা। কথা বলতে বলতে আমরা যতটা জানতে পারছি যে এখানকার যে উন্নয়ন, সেই উন্নয়নে কিন্তু প্রত্যেকেই ভীষণ। আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে জাতি ধর্ম নির্বিশেষে এখানকার যারা লোকজন রয়েছেন সেখানে তারা প্রত্যেকেই কিন্তু সুবিধা পাচ্ছেন। তারা এখানকার যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতিতে যার বরণেই খুশি। বিধায়কের কাজ থেকে শুরু করে সরকারি কাজ, প্রত্যেকটা বিষয়ে তারা খুশি। আমরা যার সঙ্গে কথা বললাম, একজন মাইনরিটি গ্রুপের লোকের সঙ্গে, ওনারাও কিন্তু একটাই মতামত যে মোহনপুর এলাকা, এই মোহনপুর এলাকার মধ্যে খুব কম সংখ্যক সংখ্যালঘু মানুষের বসবাস। এই কম সংখ্যক লোক যারা রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্নভাবে বিধায়ক কিংবা সরকারি সুযোগ সুবিধা তারা পেয়েছেন। জাতি ধর্ম নির্বিশেষে শান্তি বজায় রয়েছে এই মোহনপুর এলাকায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনপুর বাজারে। কথা একটু একটু করেই কিন্তু ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, কে বসবে রাজ্য বিধানসভার মূল মসনদ অর্থাৎ মুখ্যমন্ত্রী আসনে। সেই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী প্রত্যেকেই উৎসাহিত। প্রশ্ন চিহ্ন যে কে বসবেন সেই কুর্সিতে। আমরা ইতিমধ্যেই একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছি মোহনপুর বাজারে, এবং এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এই এলাকার যে চিত্র, সার্বিকভাবে আইন শৃঙ্খলা হোক, শান্তি শৃঙ্খলা হোক কিংবা উন্নয়ন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু সুবিধাভোগী। এবং তাদের যে মতামত সেটাই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা চাইছেন প্রত্যাবর্তন। তাদের যা আশা প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে, এবং যদি প্রত্যাবর্তন হয় তারা চাইছেন যে তাহলে তাদের উন্নতি আরও অনেকটাই হবে। গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরব আপনাদের সামনে রিপোর্ট, কি চাইছেন ত্রিপুরা রাজ্যের জনগণ। ক্যামেরায় তীর্থঙ্করের সঙ্গে আমি শ্বেতা। দেখতে থাকুন কুরুক্ষেত্র 2023। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। Call us on 033 4093 0000।